সেম ফার্স্ট সেম জেনারেল হিস্ট্রির সাথে আজকে আমার দ্বিতীয় ক্লাস। আগের দিন তোমাদের সাথে যে বিষয়টা আমি আলোচনা করেছিলাম তাতে আমি বলেছিলাম তোমাদের ফার্স্ট সেমের পেপারে কীরকম বিষয়বস্তু আছে বা কী কী কন্টেন্ট রয়েছে, তার মধ্যে আমি আর্য সভ্যতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর্য সভ্যতা আসার আগের যে সময়কাল বা যে যুগ, তা নিয়ে তোমাদের সাথে আমি আগের ক্লাসে অল্প বিস্তর আলোচনা করেছিলাম। বোঝানোর চেষ্টা করেছিলাম কিভাবে একটা যুগ থেকে আরেকটা যুগে মানুষ পদার্পণ করেছিলেন। সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাও যে খুব কম সময় ধরে হয়েছিল তা নয়, একটা সময় সাপেক্ষ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি যুগ থেকে অপর একটা যুগে মানুষ পদার্পণ করেছিল। আজকে আমি তোমাদের সাথে আর্য সভ্যতার একদম প্রাথমিক পর্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আর্য যুগের আগে যে যুগটি আমাদের ভারতবর্ষে ছিল তা হলো হরপ্পা সভ্যতা বা তাম্র প্রস্তর যুগের সভ্যতা। আর্য সভ্যতা হচ্ছে লৌহ প্রস্তর যুগের সভ্যতা। এই যে বিভিন্ন প্রস্তর যুগ বা ধাতব যুগ কিভাবে আসছে, কেন আসছে, সেই বিষয়গুলো আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, কারণ বিশদে তোমাদের অন্যান্য স্যার ম্যামেরা আলোচনা করবেন। সেই হয়তো শুরুও হয়ে গেছে সেই আলোচনা, তোমরা বুঝতেও পারবে, তাই আমি একটু ছুঁয়ে ছুঁয়ে গিয়েছিলাম প্রত্যেকটা বিষয়। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে বলবো, একটু প্রাথমিক একটা ধারণা দেব, তা হলো আর্য কারা, আর্যদের ভারতে আগমনের সময় সীমা বা সময়কাল। দেখো, আমি আগেই বলেছি আর্য কথাটা, এই কথাটা নিয়েই একটা বড় বিতর্ক রয়েছে ইতিহাসে, যে আর্যরা বা আর্য কথাটি জাতি না ভাষা, কি অর্থে ব্যবহৃত হয়। আমরা যখন ছোটবেলাতে পড়াশুনো করতাম তখন আমরা এভাবেই পড়তাম যে আর্য কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা অভিজাত, বা যাদের দেখতে ভীষণ সুন্দর, লম্বা টিকলো নাকযুক্ত, তারাই হলো আর্য। কিন্তু ইতিহাস হচ্ছে একটা গতিশীল বিজ্ঞানের প্রক্রিয়া, বা ইতিহাসকে বলা যায় সামাজিক বিজ্ঞান। বিজ্ঞান যেহেতু গতিশীল, তাই ইতিহাসেও কিন্তু গতিশীলতা বা প্রবাহমানতা লক্ষ্য করা যায়। আজকের যে মত প্রতিষ্ঠিত হলো, কালকে যে সেই মতের পরিবর্তন হবে না, এমনটা কিন্তু বলা চলে না। ক্রমাগত পরিবর্তনের একটা প্রক্রিয়ার মধ্যে ইতিহাস ক্রমশ সমৃদ্ধ হয়। পুরনো ধারণার সাথে বর্তমান ধারণা অনেক সময় মেলে না, আবার বর্তমান যে ধারণা, সেই ধারণা আরও পরিবর্তিত বা পরিবর্ধিত হয় ইতিহাসের হাত ধরে। এই যে আমরা বলছি আর্য, অর্থাৎ হরপ্পা সভ্যতার ধ্বংসের পর ভারতে যে সভ্যতার উন্মেষ ঘটে তা বৈদিক সভ্যতা।
এই যে বৈদিক সভ্যতা যাদের হাত ধরে গড়ে উঠেছিল তারা আর্য নামে পরিচিত। এবার এই আর্য কথাটাকে কিন্তু বহু যুগ ধরে মানুষ জাতিগত অর্থে ব্যবহার করছে। এবার যেহেতু জাতিগত অর্থে ব্যবহার করছে, আর্য মানেই খুব ভালো, আর্য মানেই ভীষণ সমৃদ্ধ, তো এই ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু একটা জাতিগত উচ্চতাকে বোঝানো হচ্ছে। প্রথম দারাউসের যদি আমরা শিলালিপি দেখি, পারসিক সম্রাট বা পার্সিক সম্রাট প্রথম দারাউস, তার শিলালিপিতে কিন্তু তিনি নিজেকে আর্য বংশোদ্ভূত প্রধান বলে দাবি করছেন। আবার এর বহু যুগ পর যখন জার্মানিতে নাৎসি দলের একটা প্রতাপ হচ্ছে, অর্থাৎ হিটলার, সেই হিটলারও কিন্তু সেই আর্য তত্ত্বকেই তুলে ধরছে। অর্থাৎ আমি কেন এই প্রসঙ্গটা আনলাম তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে আর্য বিষয়টাকে যেহেতু একটা উচ্চ বংশীয় বা জাতিগত দিক থেকে উঁচু বোঝানো হচ্ছে, ঠিক সেই কারণে এই উঁচু বোঝানোর জন্য, যেহেতু আমরা প্রত্যেক মানুষই নিজের উত্তরণ কামনা করি, কেউই অবতরণ কামনা করি না, সে কারণে আমরা আমাদের বংশকে যদি গৌরবান্বিত করতে চাই, অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের সম্পর্কে অনেক উচ্চ মত পোষণ করি। অনেক ক্ষেত্রে সেগুলোর সাথে সত্যের সমতুল্যতা থাকে, আবার অনেক ক্ষেত্রে সেগুলো সত্যের খুব একটা কাছাকাছি হয় না। এবার যেহেতু আর্য কথাটি একটা ওজন আছে বা গুরুত্ব আছে ওই উঁচুর দিক থেকে, সে কারণে বেশিরভাগ মানুষই ভ্রমবশত নিজেকে আর্য বংশোদ্ভূত মনে করেন। এবার যেহেতু খুব ভালো, তাই যদি হয়তো আর্য বলতে আমরা খুব খারাপ কিছু বুঝতাম, তাহলে হয়তো এই নিজেকে আর্যদের সঙ্গে যুক্ত করার প্রবণতাটা মানুষের কম হতো বা হতোই না হয়তো। তো আবার আমরা আর্যদের বিষয়ে ফিরে আসি। এই যে আর্য জাতিগত না ভাষাগত, এখানে একটা খুব বেশ মজার জিনিস রয়েছে। মানে আর্য যারা ভাষা কে গুরুত্ব দেয়, মানে আর্য হিসেবে ভাষা যে কতটা গুরুত্বপূর্ণ বা আর্য হচ্ছে একটি ভাষা, সেই প্রসঙ্গে কিন্তু কতগুলো মতামত আমাদেরকে তুলে ধরতে হয়। আচ্ছা, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী বা ইন্দো ইউরোপিয়ান যে ল্যাঙ্গুয়েজ, সেই ইন্দো ইউরোপিয়ান ভাষার মধ্যে 7টি ভাষা পড়ে, যেমন গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, পার্সিক, জার্মান, গথিক, কেল্টিক। এই 7খানা ভাষাকে একত্রে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা। ইউরোপীয় পণ্ডিত স্যার উইলিয়াম জোন্স, এছাড়া ম্যাক্স মুলার প্রমুখ ভাষাতত্ত্ববিদ কিন্তু মনে করেন যে আর্য ভাষাটি হল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে অন্যতম। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী একত্রিত হয়েই আর্য ভাষা হিসেবে নামকরণ হয়েছে। এছাড়া খ্রিস্টীয় ষোড়শ শতকের শেষ দিকে, অর্থাৎ 1583 থেকে 1588 এই সময়ে
ভারতে ফিলিপ্পো সসেট্রি নামক একজন ইটালীয় বণিক আসেন, যিনি কিন্তু কোনোভাবে ইতিহাসের সঙ্গে হয়তো যুক্ত ছিলেন না। উনি ছিলেন একজন বণিক, কিন্তু ইতিহাস মনস্ক একজন ব্যক্তি। ঐতিহাসিক হিসেবে উনি নিজেকে তুলে ধরেননি কোনোদিনও। এই ফিলিপ্পো সসেট্রি ইনি কিন্তু একটা লক্ষ্য করেন বা একটা মিল খুঁজে পান ইউরোপীয় ভাষাসমূহের সাথে ভারতীয় ভাষাসমূহের। সেই বিষয়ে কিন্তু উনি যে মন্তব্য প্রকাশ করেন তাতে উনি বলার চেষ্টা করেন যে আর্য হচ্ছে একটি ভাষার নাম, কোনো জাতির নাম নয়। এর পরবর্তী সময় 1786 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে একটি ভাষণ প্রদান করেন, যেখানে উনি বলার চেষ্টা করেন যে ইউরোপের যে 7টি ভাষা আছে, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা, ইউরোপ এবং এশিয়া, ইন্দো ইউরোপের যে ভাষাগুলো, সেই ভাষাগুলোর উৎপত্তি কোনো একটা স্থল থেকে হয়েছে বা উৎস একটা স্থলে, তারপরে সেই ভাষাগোষ্ঠীর লোকেরা বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে। এভাবেই সৃষ্টি হয়েছে আর্য ভাষা। এক্ষেত্রে আমরা যদি ম্যাক্স মুলারের কথা বলি, ম্যাক্স মুলার বলেছেন আরিয়ান ইন সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ ইজ আটারলি ইনঅ্যাপ্লিকেবল টু রেস। অর্থাৎ বলতে চেয়েছেন যে আর্য বলতে বৈজ্ঞানিকভাবে ভাষাকেই বোঝানো হয়, কোনো জাতীয় অর্থে এটি ব্যবহৃত হয় না। কারণ দেখো, আমরা যখন কথা বলি, কথা তো আমরা মানুষেরাই বলি, তার মানে শূন্যে কোনো কথার অস্তিত্ব থাকে না, মানে কথার কোনো বিমূর্ত অস্তিত্ব থাকে না, কথা হয় মূর্তমান, তাই তো? মানে কোনো কেউ কথা বলছে, মানে কারোর দ্বারা সেই কথাটা হয়, নইলে তো কথোপকথন বা আলাপচারিতা গড়ে ওঠে না। তাই ভাষার কখনোই বিমূর্ত অস্তিত্ব থাকতে পারে না যদি কেউ তাকে না বলে। আর একটা জাতি বা জনগোষ্ঠীকে তখনই আমরা সেই সম্প্রদায়ভুক্ত করতে পারি যখন তারা সেই ভাষায় কথা বলে। অর্থাৎ আর্য হচ্ছে একটি ভাষা, আর্য ভাষায় যারা কথা বলে তাদেরকেই আমরা আর্য বলবো। খুব সুন্দর দেখতে, খুব লম্বা, বিশাল উচ্চ বংশে তার জন্ম, সব কিছুই খুব বিশাল, খুব বড়, এগুলো কিন্তু খুব বাচ্চাদের মতো কথা। তাই আমরা আর বলবো না যে আর্য মানেই খুব সুন্দর দেখতে, আর্য মানেই উঁচু বংশের। আমরা বলবো আর্য হচ্ছে একটি ভাষা, এবং যেই জাতির লোকেরা আর্য ভাষায় কথা বলে তাদেরকেই আমরা আর্য বলবো বা আর্য জনজাতি বলবো, যেহেতু ভাষার কোনো বিমূর্ত অস্তিত্ব থাকতে পারে না। এবার আমরা আসি আর্যদের সময়কাল নিয়ে। আমরা ভারতে আর্যদের আসার সময়কাল নিয়েও একটা বিতর্ক আছে। এই যে সময়কাল নির্ণয়, দেখো আমি একটা ছবির মাধ্যমে বা ছকের মাধ্যমে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি। আর্যদের ভারতে আগমন কাল, এটাও কিন্তু এটা খুব বিতর্কিত। কেউ বলে আর্যরা বহিরাগত, কেউ বলে আর্যরা ভারতীয়। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে আমি দেখানোর চেষ্টা করছি যারা মনে করেন যে আর্যরা ভারতীয়, তারা কিভাবে আর্যদের সময়কালটাকে নির্ণয় করছে। আচ্ছা, আর্যদের ভারতের আগমনের সময়কালকে নির্দিষ্ট করে বলা যায় না, তবুও 4টি ভাগে এটিকে ভাগ করা হয়। প্রথম যেটা, তা হচ্ছে প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যের ভিত্তিতে। দ্বিতীয় হচ্ছে ঋগ্বেদের রচনাকালের ভিত্তিতে। আচ্ছা, তৃতীয় আমরা ধরি এই যে তোমার ধর্মগ্রন্থের রচনাকালের ভিত্তিতে বা জেন দাবেস্তার রচনাকালের ভিত্তিতে, এবং শেষ পর্যায়ে হচ্ছে হরপ্পা সংস্কৃতির অবসানকালের ভিত্তিতে।
এই যে একটা বড় সময়সীমা, এই সময়সীমার ভিত্তিতে আমরা আর্যদের ভারত আগমনের সময়কালকে দেখার চেষ্টা করব। প্রথম যেটা তা হচ্ছে আর্যদের ভারতে আগমনের সময়কাল প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যের ভিত্তিতে, অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব 1400 অব্দ। এখানে বলা যায় যে এশিয়া মাইনরে একটা লিপি পাওয়া গিয়েছিল। তোমাদের তো একটা বিষয় ভীষণ নিশ্চয়ই পরিষ্কার আছে, তা হলো ঐতিহাসিক উপাদান। ইতিহাস পড়তে গেলে আমাদের উপাদানকে ভীষণ গুরুত্ব দিতে হবে, কারণ ইতিহাস কোনো গল্প নয় বা কোনো রূপকথা নয়। ইতিহাস রচনা করতে গেলে দুটো উপাদান ভীষণ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সাহিত্যিক, অপরটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক। সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা আমরা এখন দেখছি। এই প্রত্নতাত্ত্বিক উপাদান আর্য সভ্যতার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সময় এশিয়া মাইনরে বোঘাজকয় নামক একটা লিপি পাওয়া যায়, আনুমানিক খ্রিস্টপূর্ব 1400 অব্দের লিপি। এই লিপিতে, বোঘাজকয় লিপিতে ঋগ বৈদিক যুগের দেবতা ইন্দ্র, মিত্র, বরুণ এই সকল ব্যক্তির বা এই সকল দেবগণের নাম উপস্থিত ছিল। এবার যেহেতু এই দেবগণের উপস্থিতি এই 1400 খ্রিস্টপূর্বাব্দের একটা লেখতে রয়েছে, আবার হরপ্পা সভ্যতার যে সমাধিগুলো আবিষ্কৃত হয়েছে সেই সমাধিগুলোতে হরপ্পীয়রা ছাড়া অন্য যে সমস্ত কঙ্কাল পাওয়া গেছে তাদের যে সময়কাল নির্ণয় করা গেছে সেগুলো প্রায় ওই 1800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তাহলে দেখো, এই যে মিত্র, বরুণ যাদের উল্লেখ বোঘাজকয়তে রয়েছে, আবার ঋগ বৈদিক যুগে যে সমস্ত সাহিত্যিক উপাদান তাতেও ইন্দ্র, মিত্র, বরুণ এই সকল দেবগণের নাম বা ব্যক্তিগণের নাম উল্লেখ রয়েছে। যেহেতু তাদের নাম উল্লেখ রয়েছে, সেই ক্ষেত্রে ঐতিহাসিকেরা একটা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন যে তাহলে আর্যরা বহিরাগত, আর্যরা ভারতে এসেছিল সম্ভবত খ্রিস্টপূর্ব 1400 অব্দতে। পরের যে পয়েন্ট, অর্থাৎ হচ্ছে ঋগ বৈদিক যুগের রচনাকালের ভিত্তিতে, অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ। এখানে দেখো, প্রখ্যাত জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, যার কথা আমরা আগেই পড়েছি যে আরিয়ান is scientific language is utterly incapable to race, এই যে মন্তব্যের যিনি উদ্ভাবক, অর্থাৎ আর্য বলতে বৈজ্ঞানিকভাবে ভাষাকেই বোঝানো হয়, জাতিকে নয়। তো এই মতবাদের প্রবক্তা অর্থাৎ পণ্ডিত ম্যাক্স মুলার কিন্তু আর্যদের ভারতে আসার সময়কালকে দাবি করেছেন 1200 থেকে 1000 অব্দ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1200 থেকে 1000 অব্দে। আবার অন্যদিকে ঐতিহাসিক ব্যাসাম মনে করছেন যে ঋগবৈদিক যে সভ্যতা বা ঋগ্বেদের রচনাকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000-এর মধ্যে। তাহলে এর থেকে মনে করা হয় বা তিনি মনে করার চেষ্টা করেছেন আর্যদের ভারতে আগমনের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টাব্দ। এবার চলে আসি পরের পয়েন্টে, অর্থাৎ ধর্মগ্রন্থের রচনাকালের ভিত্তিতে। দেখো, পারসিক যারা অর্থাৎ পারস্য দেশের অধিবাসী, সেই পারসিকদের ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তা, সেই জেন্দ আবেস্তার সময়কাল খ্রিস্টপূর্ব 1000 অব্দ। এই জেন্দ আবেস্তার যে রচনাকাল, সেই রচনাকালের ভিত্তিতে অনেক ঐতিহাসিক মনে করছেন যে আর্যদের ভারতে প্রবেশের সময়কাল ছিল 1000 অব্দ। এবং সব থেকে শেষের পয়েন্ট হচ্ছে হরপ্পা সংস্কৃতির অবসানের ভিত্তিতে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1750 অব্দ। কিরকম? দেখো, হরপ্পা মহেঞ্জোদারোর যে সময়কালের শেষ পর্ব সেটা ছিল 1750 নাগাদ, খ্রিস্টপূর্ব 1750 অব্দ।
আর যেহেতু অনেক ঐতিহাসিক মনে করেন যে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল আর্যদের হাত ধরে বা বহিরাগত কোনো জাতির হাত ধরে, সেই বহিরাগত জাতির যে ভারতে প্রবেশের সময়সীমা, সেই সময়সীমা কিন্তু 1750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। মানে এখানে আগেই বললাম আমি যে ইতিহাস কোনো গল্প বা কোনো রূপকথা নয়, বহু পরীক্ষা নিরীক্ষার পর বিভিন্ন পুরাতত্ত্বের বিভিন্ন পরীক্ষা আছে, কার্বন ডেটিং, কার্বন 14, ডেন্ড্রোক্রোনোলজি, এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে প্রাচীন জিনিসের বয়সকে নির্ণয় করা সম্ভব হয়। এছাড়াও বহু বহু পরীক্ষা নিরীক্ষা রয়েছে। তাছাড়া থাকে সাহিত্যিক উপাদান, তাহলে প্রত্নতাত্ত্বিক, সাহিত্যিক, এই দুটো উপাদানের ভিত্তিতে দেখার চেষ্টা করা হয়। যেহেতু বৈদিক যুগেও সাহিত্যিক উপাদান পাওয়া গেছে, তাই এই দুটো উপাদানকে মিলিয়ে বা ট্যালি করে দেখার চেষ্টা করেছেন ঐতিহাসিকরা যে আর্যরা ভারতীয় না বহিরাগত। যে সমস্ত ঐতিহাসিক মনে করেন যে আর্যরা বহিরাগত এবং আর্যদের ভারতে আসার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে এবং সেই সময়সীমার ভিত্তিতে তারা কতগুলো ভাগে দেখানোর চেষ্টা করেছেন যে আর্যরা ভারতে কখন এসেছে। এই যে যতগুলো আমরা পয়েন্ট পড়লাম সেই সর্বসম্মতিক্রমে মোটামুটি খ্রিস্টপূর্ব 1500 অব্দ নাগাদ আর্যদের ভারতে আগমনের সময়কালকে নির্ণয় করা হয়েছে। তবে যেহেতু আমরা ইতিহাসের ছাত্রছাত্রী, আর্যরা ভারতীয় না বহিরাগত এই প্রশ্নের যে উত্তর তা কিন্তু ভীষণ জটিল একটা উত্তর, কারণ আজও যেটা ইতিহাসে অমীমাংসিত একটি অধ্যায়। সেই বিষয়টি নিয়ে আমি আরো গভীরে আলোচনা করব। তোমাদের আজকে একটু শুধু আমি বিষয়টার মধ্যে প্রবেশ করিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কতটা বিতর্কিত একটা প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে চলেছি। এই আর্য সভ্যতা বা আর্য ভাষায় কথা বলে তারা ভারতীয় না বহিরাগত, এই নিয়ে কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন আমাদের মধ্যে রয়েই গেছে। যারা মনে করেন আর্যরা ভারতীয় তাদের মধ্যে মহামহোপাধ্যায়, গঙ্গানাথ ঝা, এস.ডি. ত্রিবেদ, এল.ডি. কল্প, স্বামী বিবেকানন্দ, এদের নাম যেমন ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ঠিক অপরদিকে যারা মনে করেন আর্যরা বহিরাগত অর্থাৎ ভারতীয় নয়, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ম্যাক্স মুলার, এছাড়া ভারতীয় রাজেশ কোচার, এছাড়া রয়েছে ইয়াকবি, এডওয়ার্ড মিয়ার, ওল্ডেনবার্গ, ব্র্যান্ডেনস্টাইন প্রমুখ। এছাড়া আরো বহু ঐতিহাসিক আছে যারা বিশ্বাস করেন আর্যরা ভারতীয় নয়, আর্যরা বহিরাগত। এই যে বিতর্কিত প্রশ্ন, এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়গুলো আমরা পেলাম সেখান থেকে আমরা দেখলাম কিভাবে আর্য সভ্যতার বিকাশ ভারতে হচ্ছে। এই যে সময়কালটা, যে বিভিন্ন সময়কালের ভিত্তিতে দেখানো হয়েছে আর্যদের আগমন কাল, আর্যরা যদি ভারতীয় হয় তাহলেও এই সময় থেকে তাদের উদ্ভব হচ্ছে, আর যদি আর্যরা বহিরাগত হয় তাহলে আর্যদের এই সময় থেকে প্রবেশ করছে। তাহলে আমাদের ক্লাসটা টু বি কন্টিনিউড হয়ে যাচ্ছে। পরের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে আর্যরা সত্যি কি বহিরাগত না আর্যরা প্রকৃতই ভারতীয়। ততদিন তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো। পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে।